আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 112 এবং প্রেসির 81 দেখব এবং তার সাথে সাথে বাংলার দুটো সারাংশ দেখব এবং একটা ইংলিশের রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হলো যে দি প্রোটেস্ট এগেনস্ট এনআরসি অ্যান্ড সিএএ থ্রু আউট ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে প্রত্যেক দিনের ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে এখানে কিন্তু কি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ইন্দ্র এবং আরেকটা হচ্ছে শ্রীকান্ত। ঠিক আছে, এখানে যে আমি বলতে কিন্তু শ্রীকান্তকেই বলা হচ্ছে। ঠিক আছে, ভালো করে পড়েছেন? চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন, ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল। ঠিক আছে, তাহলে আপনি এখানে চাহিয়া কহিল এই যে বলছে, আপনি পার্টিসিপেল করে করতে পারেন বা আপনি কম্পাউন্ডেও কিন্তু করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, চাহিয়া কহিল পাস্ট ইনডিফিনিটে লিখবেন। তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত। এই যে যেটা বলছে তুই বুঝি, এই যে ডিরেক্ট স্পিচ যেটা আছে সেটা কিন্তু যে টেন্সে আছে সেইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। দেখুন কিভাবে করছি আমরা এটাকে, পার্টিসিপেল করে করলাম, কম্পাউন্ড করলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তার মানে কি? লুকিং অ্যাট মি, মানে আমার দিকে তাকিয়ে ইন্দ্র আক্সড, মানে ইন্দ্র জিজ্ঞাসা করলো। ঠিক আছে, কহিল এখানে কিন্তু জিজ্ঞাসা করেছে, তাই আক্সড লিখলাম। ঠিক আছে, তাহলে কি? লুকিং অ্যাট মি, আমার দিকে তাকিয়ে ইন্দ্র আক্সড, মানে ইন্দ্র জিজ্ঞাসা করলো। আপনি যদি এটাকে কম্পাউন্ডে করতেন তাহলে সেইভাবেও করা যেত, যে কি ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড আক্সড, এইভাবে করলেও কিন্তু হতো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত, তার মানে কি? শ্রীকান্তকে জিজ্ঞাসা করছে, তাই তাই বলা হচ্ছে কি শ্রীকান্ত, এটাকে আমি ফার্স্টে লিখলাম। ঠিক আছে, শ্রীকান্ত ডু ইউ লিভ ইন দিস হাউস, মানে তুই কি এই বাড়িতে থাকিস? তাহলে কি এই যে শ্রীকান্ত ব্যাপারটাকে আমি অ্যাড্রেসিং যেটা করছে সেই অ্যাড্রেসিংটা আমি ফার্স্টে দিলাম, তারপরে তুই বুঝি এই বাড়িতে থাকিস, মানে তুই কি এই বাড়িতে থাকিস? তাহলে কি আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, সেই অনুযায়ী কিন্তু করা হলো কি ডু ইউ লিভ বা ডু ইউ স্টে। আপনি যেরকমভাবে করবেন সেরকমভাবেই কিন্তু হবে। তাহলে কি ডু ইউ লিভ ইন দিস হাউস বা ডু ইউ স্টে ইন দিস হাউস। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো? তাহলে কিন্তু এই বিষয়টা আমরা ডিরেক্ট স্পিচটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভে করলাম। ঠিক আছে, আর প্রথমে যেটা লিখলাম সেটা কিন্তু কিভাবে করলাম, আস্কড ইউজ করলাম এবং পাস্ট ইনডিফিনাইটে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে হ্যাঁ আমি বলিলাম, এই আমি বলতে কিন্তু ওই শ্রীকান্তের কথা বলা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আমি বলিলাম, তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? এও কিন্তু আবার জিজ্ঞাসা করছে। ঠিক আছে, দেখুন কিভাবে করছি। হ্যাঁ মানে কি আই আনসার্ড, মানে আই বলতে কিন্তু এখানে ওই শ্রীকান্ত। ঠিক আছে, তাহলে হ্যাঁ মানে কি আই আনসার্ড, আমি উত্তর দিলাম কি, মানে আমি বলিলামটাকে এইভাবে লিখলাম কি আই আনসার্ড ইয়াস অ্যান্ড অলসো অ্যাডেড, এবং আরও যোগ করেছিলাম কি, এই যে যেগুলো ডিরেক্ট স্পিচে লেখা হচ্ছে সেগুলো কিন্তু প্রেজেন্টে লেখা হচ্ছে, লক্ষ্য করবেন। কিন্তু যেগুলো ডিরেক্ট নয় সেগুলো কিন্তু কিভাবে করা হচ্ছে, সেগুলো কিন্তু পাস্টেই লিখছে, একটু লক্ষ্য করুন। দেখুন আই আনসার্ড পাস্ট ইনডিফিনিট লিখলাম, অ্যান্ড অলসো অ্যাডেড, মানে আই অলসো অ্যাডেড, মানে আমি আরও বলেছিলাম, কি বলেছিলাম সেটাকে কি পাস্ট ইনডিফিনিট লেখা হলো। ঠিক আছে, তাহলে ডিরেক্টটা যেটা সেটা কিন্তু আমরা প্রেজেন্টেই লিখবো। দেখুন তাহলে আই আনসার্ড ইয়েস অ্যান্ড অলসো অ্যাডেড, এবং আরও যোগ করেছিলাম কি তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ, সেটা ইন্টারোগেটিভ করতে হবে, কোথায় যাচ্ছ, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এবং ইন্টারোগেটিভ হবে। ঠিক আছে, সেইভাবে করা হচ্ছে। দেখুন সো ওয়্যার আর ইউ গোয়িং অ্যাট দিস লেট নাইট, এই লেট নাইট মানে গভীর রাত্রি বা মধ্যরাত্রি বা এই টাইপেরই বলা হচ্ছে, এত রাত্রিটাই কিন্তু আমি লেট নাইট হিসেবে লিখলাম। ঠিক আছে, তাহলে কি কি হলো, সো মানে তা বা সুতরাং, ওয়্যার আর ইউ গোয়িং ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ করছি, তাই আরটাকে অক্সিলারি ভার্বটাকে আগে লিখলাম। ঠিক আছে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কোথায় যাচ্ছ, তাই ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়্যার দিলাম। তাহলে কি ওয়্যার আর ইউ গোয়িং, মানে ওয়্যার আর ইউ গোয়িং অ্যাট দিস লেট নাইট, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে ইন্দ্র হাসিয়া কহিল, এই বিষয়টাকে আপনি দুভাবে করতে পারেন, পার্টিসিপেল করে করতে পারেন, কম্পাউন্ডেও করতে পারেন। ঠিক আছে, ইন্দ্র হেসেছিল এবং বলেছিল, এরকমও করতে পারেন, বা ইন্দ্র হেসে বলল, এরকমও কিন্তু পার্টিসিপেল করে করা যায়। আচ্ছা, তাহলে রাত্রির কোথায় রে? ঠিক আছে, রাত্রিরে কোথায় রে, এই তো সন্ধ্যা। দেখুন এই পর্যন্ত আগে দেখুন ভালো করে কি বলছে। তার মানে দেখুন ইন্দ্র সেড উইথ আ স্মাইল, মানে ইন্দ্র সেড উইথ আ স্মাইল এইভাবেও করা যায় পার্টিসিপেল ছাড়া। ইন্দ্র সেড উইথ আ স্মাইল মানে ইন্দ্র হেসে বলল। ঠিক আছে, ইন্দ্র, বা আপনি যদি কম্পাউন্ডে করতেন তাহলে কি ইন্দ্র স্মাইল্ড অ্যান্ড সেড। ঠিক আছে, এইভাবেও করা যায়, কোনো অসুবিধা নেই, পার্টিসিপেল করেও করা যায়। আমি কিন্তু পার্টিসিপেল না করেই করলাম। ঠিক আছে, ইন্দ্র সেড উইথ আ স্মাইল মানে ইন্দ্র হেসে বলল, কি বলল, রাত্রিরে কোথায় রে, ইট ইজ নট নাইট,
ইট ইজ বা ইটস নট নাইট, ঠিক আছে, যেহেতু এখানে ডিরেক্ট করা হচ্ছে তাই এইভাবে করলাম কি ইটস নট নাইট, এটা রাত্রির নয়, এই তো সন্ধ্যা, মানে কি ইটস জাস্ট ইভিনিং নাও, মানে এখন তো সন্ধ্যা সবে, ঠিক আছে, ইটস জাস্ট ইভিনিং নাও, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, সেন্সটাকে কিন্তু ধরবেন। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, আমি যাচ্ছি আমার নৌকায় মাছ ধরে আনতে। এই যে এই লাইনটা কিন্তু সবার ভুল হচ্ছে, আমি যাচ্ছি আমার নৌকায় মাছ ধরে আনতে। দেখুন কিভাবে লিখছে এটাকে, আই এম গোয়িং ফর ফিশিং, আই এম গোয়িং ফর ফিশিং বাই সেলিং অন বোর্ড, মানে নৌকোয় চেপে আমি মাছ ধরতে যাচ্ছি, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আমি যাচ্ছি আমার নৌকোয় মাছ ধরতে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখছি, এবং কিভাবে লিখছি, আই এম গোয়িং ফর ফিশিং বাই সেলিং অন বোর্ড, ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে যেটা বলছে কি যাবি, এই যে যাবিটা কোশ্চেন করছে, তার মানে কি যাবি মানে কি উইল ইউ গো, মানে তুই কি যাবি, ঠিক আছে, উড ইউ লাইক টু গো দিলেও হবে, কোনো অসুবিধা নেই, পোলাইটনেস আসবে, কোনো অসুবিধা নেই, যেহেতু করে তুই তুকারি করে কথা বলছে তাই আমি পোলাইটনেসটা দিলাম না, এইভাবেই দিলাম কি উইল ইউ গো, মানে তুই কি যাবি, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কি এই যে উইল ইউ গো যে ব্যাপারটা, এটা কিন্তু আমি কি করলাম, ফিউচার ইনডিফিনাইটে করলাম এবং ফিউচার ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ করলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম। দেখুন আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম কি এত অন্ধকারে নৌকায় চড়বে, এত অন্ধকারে নৌকায় চড়বে, দেখুন ব্যাপারটাকে কিভাবে করা হচ্ছে, আমি সভয়ে জিজ্ঞাসা করলাম, তার মানে কি আই আস্কড ইন ফিয়ার, মানে আমি ভয়ে জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে। এবারে বলছে এত অন্ধকারে নৌকায় চড়বে, তাহলে কি ফিউচার ইনডিফিনাইট লিখতে হবে এবং ইন্টারোগেটিভ করতে হবে, তার মানে কি উইল ইউ সেল অন দি বোট, মানে তুমি নৌকায় যাত্রা করবে ইন সাচ ডার্কনেস, এত অন্ধকারের মধ্যে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, কিভাবে করছি, উইল ইউ সেল, মানে তুমি কি উইল ইউ সেল অন দি বোট, মানে তুমি কি নৌকায় যাত্রা করবে ইন সাচ ডার্কনেস, এত অন্ধকারের মধ্যে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, ফিউচার ইনডিফিনাইটের কিন্তু ইন্টারোগেটিভ করা হলো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে সে আবার হাসিয়া কহিল, মানে সে আবার হেসেছিল এবং বলিল, এরকমভাবেও আপনি বলতে পারেন, বা সে আবার হেসে জিজ্ঞাসা করেছিল কি ভয় কি রে, ঠিক আছে, এটাও আপনি বলবেন ভয় কি রে, সেই তো মজা, দেখুন কিভাবে করছে এই পর্যন্ত, আগে দেখুন হি লাফড এগেন অ্যান্ড সেড, মানে সে আবার হেসেছিল এবং বলেছিল, ঠিক আছে, যেহেতু কি বলছে দেখুন ভয় কি রে, তাহলে ভয় কি রে ব্যাপারটাকে কিভাবে লেখা হচ্ছে, আর ইউ ফ্রাইটেন্ড, মানে কি তুই কি ভয় পাচ্ছিস, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, ভয় কিসের বা ভয় কি রে, মানে তুই কি ভয় পাচ্ছিস, আর ইউ ফ্রাইটেন্ড বা আর ইউ স্কেয়ার্ড, এরকমভাবেও কিন্তু লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো এখানে, এখানে কিন্তু এই যে আর ইউ স্কেয়ার্ড বা আর ইউ ফ্রাইটেন্ড, এখানে কিভাবে করা হচ্ছে, একদম প্রেজেন্ট, যে সিম্পল প্রেজেন্ট সেভাবে কিন্তু ইন্টারোগেটিভ করলাম, ঠিক আছে। তারপরে কি বলছে, তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, মানে তার মানে কি তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, এই বিষয়টা কি বলতে চাইছে, যে অন্ধকার ছাড়া মাছ পাওয়া যায় না, এটাই বলতে চাইছে, সেই হিসেবেই কিন্তু লেখা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে, যে তাছাড়া মানে বিসাইডস লিখলাম, পাশাপাশি কি বা তাছাড়া বা বিসাইডস কি fishes are not available without darkness, মানে উইথাউট ডার্কনেস, মানে অন্ধকার ছাড়া কিন্তু মাছ পাওয়া যায় না, অন্ধকার ছাড়া কিন্তু মাছ অ্যাভেলেবেল হয় না, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এইভাবে কিন্তু আপনাকে সেন্স ধরে করতে হবে, আপনি কিন্তু ডিরেক্ট করতে চাইলে কিন্তু এখানে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, ডিরেক্ট কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কি তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, এই যে ব্যাপারটা বলছে, তাহলে এখানে আপনাকে কি করতে হবে, যে এই সেন্সটা তবে কি অন্ধকার ছাড়া মাছ পাওয়া যায় না, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, কিভাবে করলাম, একদম সিম্পল প্রেজেন্টে করলাম। তারপর দেখুন কি বলছে, সাঁতার জানিস, তার মানে সাঁতার জানিস, এখানে কি আপনাকে কি করতে হবে, যে তুই কি সাঁতার জানিস, সাবজেক্টটাকে কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে, তাই সেই হিসেবে করলাম। দেখুন তুই কি সাঁতার জানিস, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টিগ্রেটিভ করতে হবে, তাই বলা হচ্ছে ডু ইউ নো হাউ টু সুইম, মানে তুই কি জানিস কিভাবে সাঁতার কাটতে হয়, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, সাঁতার জানিস মানে কি ডু ইউ নো হাউ টু সুইম, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে, তাহলে কি সেন্সটা ধরে কিন্তু করতে হবে, ব্যাপারটা ক্লিয়ার করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, বলছে খুব জানি, তাহলে খুব জানি ব্যাপারটা কি, খুব জানি মানে আমি ভালোভাবেই জানি, তাই না, আমি ভালোভাবে জানি, যেহেতু এখানে শ্রীকান্ত কথাটা বলছে, আমি ব্যাপারটা শ্রীকান্তের মধ্যে, তাই সাবজেক্টটাকে আপনাকে নিয়ে আসতে হবে, তাই কি আই নো ইট ভেরি ওয়েল, আই নো ইট ভেরি ওয়েল, মানে কি খুব জানি, মানে আমি খুব ভালো করেই জানি এটা, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিভাবে করলাম, প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু করলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, আচ্ছা, পরবর্তী সেন্টেন্স বলছে তবে আয় ভাই বলিয়া সে আমার একটা হাত ধরিল, দেখুন কিভাবে করা হচ্ছে, সে আমার একটা হাত ধরিল, মানে সে আমার একটা হাত ধরে বলল তবে আয় ভাই, ঠিক আছে, তাহলে কি হোল্ডিং মাই হ্যান্ড হি সেড, আমার হাত ধরে সে বলেছিল, কি বলেছিল,
কাম অন ব্রাদার, মানে তবে আয় ভাই, কাম অন ব্রাদার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি? তাহলে কি বলিয়া, এই যে বলছে না যে আমার একটা হাত ধরিল আর বলিল, ঠিক আছে, তার মানে কি আমার একটা হাত ধরে সে বলিল, সেটাকে কিভাবে করলাম কি পার্টিসিপেল করে করছি কি, হোল্ডিং মাই হ্যান্ড, আমার হাত ধরে, হি সেড, সে বলেছিল কি, আয় রে ভাই, তার মানে কি কাম অন ব্রাদার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলছে কহিল, মানে কি ওই ইন্দ্র কহিল, কি কহিল, আমি একলা এত স্রোতে উজান বাইতে পারি না। এই উজান বাইতে পারি না বলতে ওই স্রোতের বিপরীত দিকে যাত্রা করতে পারি না, সেটাই বলা হচ্ছে। একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। দেখুন কিভাবে করছে এটাকে, তার মানে কহিল মানে আরও বলেছিল, সেইভাবে কিন্তু আমি সেন্সটাকে ধরে করলাম কি, অ্যান্ড অলসো সেড বা অ্যান্ড অলসো অ্যাডেড, এবং আরও বলেছিল বা আরও যোগ করেছিল, কি কথা যোগ করেছিল কি, আই কান্ট রো, আই কান্ট রো অ্যালোন, আমি একা নৌকাযাত্রা করতে পারি না বা একা বাইতে পারি না, আই কান্ট রো অ্যালোন এগেনস্ট দি কারেন্ট, মানে স্রোতের বিপরীতে আমি পারি না। তাহলে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আপনাকে যেখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে, তাই ক্যান নটটাকে কিন্তু নিয়ে আসলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে কি আমি একলা এত স্রোতে উজান বাইতে পারি না, সেটাকে কিভাবে লিখলাম, আই কান্ট রো অ্যালোন এগেনস্ট দি কারেন্ট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে দেখুন, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না, তার মানে কি আমার একজন কাউকে খুঁজি মানে আমার একজন কাউকে দরকার, তাই না, যে এই বিষয়টা নিয়ে ভয় পায় না, সেই হিসেবে লেখা হচ্ছে দেখুন, আই নিড ওয়ান, আমার একজনকে প্রয়োজন, হু ডাজ নট গেট ফিয়ার অফ ইট, মানে যে এই বিষয়ে ভয় পায় না। ঠিক আছে, আই নিড ওয়ান, এই হুটা কিন্তু ওয়ানকে রেফার করছে, তাহলে কি আই নিড ওয়ান, আমার একজনকে প্রয়োজন, হু ডাজ নট গেট ফিয়ার অফ ইট, যে কিন্তু এইটা নিয়ে ভয় পায় না। ঠিক আছে, হুয়ের পরে ডু নট না কিন্তু ডাজ নট হবে। ঠিক আছে, এই ওয়ানটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইন্ডিফিনিটে কিন্তু লেখা হলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আর উপরেটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব ইউজ করলাম, আর তার আগে যেটা হয়েছে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলছে আমি আর কথা কহিলাম না, মানে আমি একটা বাক্য উচ্চারণ করিনি, এরকম ভাবে লিখতে হবে, তাই না, উচ্চারণ করিনি পাস্ট ইনডিফিনিট লিখতে হবে। তাহলে কি দেখুন, এখানে নেগেটিভ ভাবে লিখতে হবে, আমি করলাম না, কহিলাম না, তাহলে কি আই ডিডন্ট আটার এনিমো, আই ডিডন্ট আটার এনিমো, আমি আর কথা কইলাম না, এই যে আর ব্যাপারটা আসে, তাই কিন্তু এনিমোর লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি আই ডিডন্ট আটার, যেহেতু এখানে ডিড নট লেখা হচ্ছে, ডিড লেখা হচ্ছে, তাই কিন্তু এখানে আটার্ড হবে না, প্রেজেন্ট ফর্মটাই কিন্তু লিখতে হবে পাস্ট ইনডিফিনিটের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে কি আই ডিডন্ট আটার এনিমো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলছে তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। তাহার হাত ধরিয়া পার্টিসিপেল করে করুন, সেইভাবেই করা হচ্ছে দেখুন, হোল্ডিং হিজ হ্যান্ড, তার হাত ধরে আমি উপস্থিত হয়েছিলাম, তাহলে কি পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, আই অ্যাপিয়ার্ড, আমি উপস্থিত হয়েছিলাম সাইলেন্টলি, নিঃশব্দে, কোথায়, টু দি স্ট্রিট। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি হচ্ছে? আচ্ছা, তাহলে কি হোল্ডিং হিজ হ্যান্ড, তার হাত ধরে, আই অ্যাপিয়ার্ড সাইলেন্টলি টু দি স্ট্রিট, আমি নিঃশব্দে রাস্তার উপরে আসিয়া উঠি বা রাস্তার উপরে এসে উঠলাম বা পৌঁছালাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে? তাহলে এই যে আমাদের ট্রান্সলেশন প্যাসেজটা ছিল, এই ট্রান্সলেশন প্যাসেজটা এখানে আমরা কমপ্লিট করলাম। আপনাদের যদি মনে হয় যে এখনো সমস্যা হচ্ছে, তাহলে ক্লাসটাকে আবার প্রথম থেকে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট হলো। এর পরবর্তী আমাদের কি টাস্ক ছিল দেখুন, একটা প্রেসি ছিল, এই প্রেসিটা খুব একটা সহজ প্রেসি, আপনারা ভালো করে পড়ুন, মানে বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা চেষ্টা করছি কি বলেছে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, পড়েছেন তাহলে কি বলেছে বুঝতে পারছেন? আচ্ছা, দেখুন তাহলে কি বলছে এখানে, এখানে বলছে হিউম্যান লাইফ কনসিস্ট অফ আ সাকসেশন অফ স্মল ইভেন্টস, ইচ অফ হুইচ ইজ কম্পারেটিভলি আনইম্পর্টেন্ট। তার মানে কি বলছে, বলছে মানব জীবন ছোট ছোট ঘটনার, ছোট ছোট যে ঘটনা, সেই ছোট ছোট ঘটনার ধারাবাহিকতা নিয়ে গঠিত। ঠিক আছে, যার প্রতিটি কি বলছে তুলনামূলকভাবে গুরুত্বহীন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলছে? তারপরে দেখুন কি বলছে, এবং বলছে অ্যান্ড ইয়েট দি হ্যাপিনেস অ্যান্ড সাকসেস অফ এভরি ম্যান ডিপেন্ড আপন দি ম্যানার ইন হুইচ দিস স্মল ইভেন্টস আর ডিল্ট উইথ। তার মানে কি ইয়েট, তবুও কি বলছে প্রতিটি মানুষের সুখ এবং সাফল্য এইটা কিসের উপর নির্ভর করে, এটা নির্ভর করে যে তারা কিভাবে ওই ছোট ছোট ঘটনাগুলির সাথে কিভাবে তারা আচরণ করছে, সেইগুলোর উপরে কিন্তু নির্ভর করে। তাহলে ব্যাপারটা কি বললো, এই পর্যন্ত কি বললো দেখুন, এখানে পর্যন্ত বলতে চাইছে যে মানব জীবন কি ছোট ছোট ঘটনা ধারাবাহিকতা সেটা নিয়েই গঠিত, কিন্তু সেগুলো কি প্রতিটা ছোট ছোট ঘটনা তুলনামূলকভাবে গুরুত্বহীন হয়ে থাকে। তবুও প্রতিটি মানুষের সুখ এবং সাফল্য সেটা নির্ভর করে যে তারা কিভাবে এই ছোট ছোট ঘটনাগুলির সাথে কিভাবে আচরণ করছে তার উপর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো?
আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, ক্যারেক্টার ইজ বিল্ট আপন লিটল থিংস, মানে ক্যারেক্টার মানে চরিত্র, এটা তৈরি হয় কি এই ছোট ছোট বিষয়গুলোর উপরে কিন্তু প্রতিষ্ঠিত বা তৈরি হয়, ঠিক আছে। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে ডিপেন্ডস, এখানে বলা হলো লিটল থিংস ওয়েল অ্যান্ড অনারেবলি ডান, মানে এই ছোট্ট বিষয়গুলি কিন্তু ভালো এবং সম্মানের সাথে কিন্তু সম্পন্ন হয়ে থাকে, সেটাই বলা হচ্ছে। তারপরে কি বলছে, দি সাকসেস অফ আ ম্যান ইন বিজনেস ডিপেন্ডস অন হিজ অ্যাটেনশন টু লিটল থিংস, মানে কি, মানে ব্যবসায় কোনো ব্যক্তির সাফল্য ছোট ছোট জিনিসের প্রতি তার যে মনোযোগ তার উপরে কিন্তু নির্ভর করে, ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে কি বলছে, the comfort of a household is the result of small things well arranged and duly provided for, তার মানে কি, তার মানে বলছে যে হাউস হোল্ড ব্যাপার মানে কি কোনো বাড়ির হাউস হোল্ড যে কমফর্ট মানে কি কোনো বাড়ির স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য সেটা কি, সেটা হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলিতে তার যে ভালো মানে ছোট ছোট জিনিসগুলি সে যাতে ভালোভাবে সাজানো হয়, সেগুলো যাতে ভালোভাবে সাজানো হয় এবং তার যাতে যথাযথভাবে সেগুলোকে সরবরাহ করা হয়, তার উপর কিন্তু সেই বাড়ির স্বাচ্ছন্দ্যটা কিন্তু নির্ভর করে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে good improvement can only be accomplished in the same way by well regulated provisions for doing little things, মানে কি ভালো উন্নতি, ঠিক আছে, ভালো উন্নতি কেবল একইভাবে করা যায় কিভাবে, ছোট ছোট কাজ করার জন্য কি সুনিয়ন্ত্রিত বিধানের দ্বারা, সেইটাই বলা হচ্ছে কি রেগুলেটেড প্রভিশনস ফর ডুইং লিটল থিংস, তার মানে কি, তার মানে ভালো উন্নতি কেবল কিভাবে করা যায়, ছোট ছোট যে কাজ সেই কাজগুলোকে সুনিয়ন্ত্রিত যে বিধান তার মাধ্যমে কিন্তু ভালো উন্নতি করা সম্ভব, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে, ইনক্রিজ অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে নলেজ এবং এক্সপিরিয়েন্সের যে ইনক্রিজ করাটা এইটা অফ দি ভ্যালুয়েবল কাইন্ড, মানে ভ্যালুয়েবল কাইন্ডের ভালো জিনিসের মূল্যবান জিনিসের, আর দি রেজাল্ট সেটা কিসের রেজাল্ট, আর দি রেজাল্টস অফ লিটল বিট অফ নলেজ, মানে লিটল বিট যে নলেজ তারই কিন্তু রেজাল্ট হচ্ছে কি ইনক্রিজ অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে, অ্যান্ড এক্সপিরিয়েন্স কেয়ারফুলি ট্রেজার্ড আপ, এবং এক্সপিরিয়েন্সটা কি হয় কেয়ারফুলি একদম যত্ন সহকারে সংরক্ষিত হয়, তার মানে আপনি কি বলতে এখান থেকে কি বুঝতে পারছেন, এখানে এখানে যেটা বোঝাতে চাইছে যে কি মানুষের উচিত যে তার জীবনের যে সিঙ্গেল যে মোমেন্ট এভরি সিঙ্গেল যে মোমেন্ট সেগুলোকে কিন্তু কেয়ারফুলি অ্যাটেনশন দেওয়া দরকার, কারণ কি, কারণ দেখুন এখানে বলতে চাইছে যেটা যে কি প্রত্যেক মানুষের যে ছোট ছোট জীবনের যে ছোট ছোট যে মোমেন্ট সেইগুলো কিন্তু তার জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং প্রত্যেকের দরকার যে সেই গুরুত্বপূর্ণ মোমেন্টগুলোকে কেয়ারফুলি অ্যাটেনশন দেওয়া, কারণ এই গুরুত্বপূর্ণ যে মোমেন্ট সেগুলোকে সে যদি কেয়ারফুলি অ্যাটেনশন দেয় তাহলেই কিন্তু সে তার লাইফের যে গোল সেই গোলে কিন্তু অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে। আপনি এরকমভাবে কিভাবে করবেন দেখুন, দেখুন আমরা কিভাবে এটা টাইটেল দিলাম, টাইটেলটা কি দিলাম কি পে অ্যাটেনশন টু এভরি সিঙ্গেল মোমেন্টস অফ লাইফ, মানে অ্যাটেনশন পে করতে বলা হচ্ছে জীবনের যে এভরি সিঙ্গেল মোমেন্ট সেই মোমেন্টের উপরে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে কিভাবে আনসারটা করলাম দেখুন, এখানে বলা হচ্ছে দেখুন কি বলছে এখানে, এখানে বলছে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট দি সামেশন অফ সিঙ্গেল মোমেন্টস, মানে হিউম্যান লাইফ কি, হিউম্যান লাইফ লিটিল মোমেন্টসের সামেশন ছাড়া আর কিন্তু কিছুই নয়, ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি বলছে, এভরি সিঙ্গেল মোমেন্ট প্লেস আ গ্রেট রোল ইন আওয়ার লাইফ, মানে আমাদের জীবনে প্রতিটা সিঙ্গেল যে মোমেন্ট সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রোল পালন করে, ঠিক আছে। এভরি ওয়ান নিডস টু পে আ গুড অ্যাটেনশন অন ইজ এভরি সিঙ্গেল মোমেন্টস, মানে প্রত্যেকের দরকার, প্রত্যেকের উচিত কি, প্রয়োজন কি, টু পে আ গুড অ্যাটেনশন, একটা গুড অ্যাটেনশন প্রয়োগ করা প্রয়োজন, টু ইজ এভরি সিঙ্গেল মোমেন্টস, তার প্রত্যেকটা সিঙ্গেল মোমেন্টসে কিসের জন্য, ইন অর্ডার টু গেট এক্সপিরিয়েন্সড হওয়ার জন্য, অ্যান্ড টু অ্যাচিভ দি গোল, এবং গোলে পৌঁছানোর জন্য, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে। তাহলে আপনি কি করবেন, আপনাকে বারংবার বিষয়টাকে পড়তে হবে, দ্রুত পড়বেন, পড়ার পর আপনার যে মাইন্ড ম্যাপটা তৈরি হবে এখানের মধ্যে কি কি বলতে চাইছে সেই মাইন্ড ম্যাপ অনুযায়ী আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন এবং সুইটেবল টাইটেলটা দেওয়ার পরে আপনি যেটা বুঝেছেন সেটাই কিন্তু নিজের থেকে একদম সংক্ষেপে নিজের ভাষায় লিখবেন।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমাদের এই যে প্রেসি প্যাসেজটা, এই প্রেসি প্যাসেজটা এখানে কমপ্লিট হলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, যারা এখনো পর্যন্ত কিনা আমাদের টেলিগ্রামে যুক্ত হননি, তারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান। সেখানে কিনা ডেলি বেসিকে যে আমাদের টাস্কগুলো দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনারা ওখানে আপডেটটা পেয়ে যাবেন। আর এই টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী টাস্কটা কি ছিল দেখুন, এই টাস্কটা আমরা একটা দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলা হয়েছে কি, একটা সারাংশ দেওয়া হয়েছে বাংলা। এটাকে ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ুন। বাংলায় লেখা আছে যেহেতু, সুতরাং এটাকে আর পড়িয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু এর মধ্যেই বিষয়বস্তুটা কি বলতে চাইছে সেটা আমি একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলতে চাইছে এখানে? পড়েছেন কি বলতে চাইছে এখানে? এখানে বলতে চাইছে যে ব্যক্তি বিদ্বান, সেই ব্যক্তি গুরুত্ব আমরা জানি, কিন্তু সেই ব্যক্তি যদি দুশ্চরিত্র হয়, সেই ব্যক্তির পাণ্ডিত্য কিন্তু তখন আমাদের কাছে পূজিত নয়। তার মানে বিদ্যা অমূল্য সম্পদ হলেও তার চরিত্র কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিদ্যা অমূল্য সম্পদ হওয়া সত্ত্বেও সে যদি সুচরিত্রবান না হয়, তাহলে কিন্তু তার সেই বিদ্যা বা তার সেই গুরুত্ব কিন্তু মানব সমাজের কাছে কোনো কাজেই আসে না। ঠিক আছে? তার মানে বিদ্যার সাথে সাথে, পাণ্ডিত্যের সাথে সাথে তাকে কিন্তু চরিত্রবান হওয়াও প্রয়োজন। কারণ কি? কারণ চরিত্রহীন যে পণ্ডিত, সেই পণ্ডিত কিন্তু সেই পণ্ডিতের যে ব্যক্তিত্ব বা পাণ্ডিত্য, সেটা কিন্তু চরিত্রহীন হলে তার কিন্তু কোনো মূল্য থাকে না। তাই কি করা উচিত? তাই এই ধরনের দুশ্চরিত্রবান যে পণ্ডিত, তাদের সঙ্গ কিন্তু ত্যাগ করা একদম, মানে তাদের সঙ্গ কিন্তু ত্যাগ করা আমাদের দরকার। এই বিষয়টা এখানে বলতে চাইছে। দেখুন আমরা কিভাবে এর একটা টাইটেল দিলাম। টাইটেলটা কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া দরকার, কারণ টাইটেলই কিন্তু নির্ধারণ করে যে আপনি প্রেসিতে কিন্তু কত মার্কস পাবেন বা সারাংশে কিন্তু কত মার্কস পাবেন, তারই কিন্তু একটা ভালো একটা দিকটা আপনাকে কিন্তু কি করতে হবে, যে টাইটেলটা কিন্তু একদম সুইটেবল দিতে হবে, খুব সুন্দর দিতে হবে। ঠিক আছে, দেখুন আমরা কি করলাম, দুশ্চরিত্র পাণ্ডিত্য মূল্যহীন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। দুটো অ্যাডজেক্টিভ ইউজ করলাম, দুশ্চরিত্র পাণ্ডিত্য মূল্যহীন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কিভাবে আনসারটা করলাম দেখুন। এখানে বলা হচ্ছে বিদ্যা অমূল্য সম্পদ, কিন্তু চরিত্রের মূল্য তার থেকেও বেশি। ঠিক আছে, বিদ্বান ব্যক্তি সর্বজন পূজনীয় যদি সে চরিত্রবান হয়। ঠিক আছে, চরিত্রহীন পণ্ডিত ব্যক্তিদের পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। তাই এই ধরনের দুশ্চরিত্র পণ্ডিতদের সঙ্গ ত্যাগ একান্তই কাম্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আপনাকে কিন্তু এই যে সারাংশ বা প্রেসি যখন আপনি লিখছেন, আপনাকে কিন্তু লিখতে বেশি টাইম লাগবে না, তাহলে আপনাকে কিন্তু ভাবতে হবে বেশি। লিখতে কিন্তু আপনাকে 2 থেকে 3 মিনিট হয়তো সময় লাগবে, কিন্তু বাকি যে সময়টা পাচ্ছেন আপনি, সেই সময়টা কিন্তু আপনি ভাববেন। ভাবার পরেই, ভাবনাতেই কিন্তু আপনার বেশি সময়টা লাগবে। ভাববার পরেই কিন্তু আপনি যেটা বুঝলেন, সেই হিসেবেই কিন্তু টাইটেলটা অবশ্যই সুইটেবল দেবেন, একদম সুইটেবল হওয়া প্রয়োজন। তারপরেই আপনি যেটা বুঝলেন সেই অনুযায়ী কিন্তু নিজের ভাবটাকে কিন্তু আনসারের মধ্যে আপনি প্রকাশ করলেন নিজের ভাষায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা বাংলা এই সারাংশটা দেখলাম। আচ্ছা, আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল দেখুন কি ছিল, সেটা একটা রিপোর্ট ছিল। এই যে এনআরসি এবং সিইএ এর যে বিরুদ্ধে যে প্রোটেস্টটা হয়েছে থ্রু আউট ইন্ডিয়া, সেটা নিয়ে যে রিপোর্টটা ছিল, সেটা দেখুন কিভাবে করছি আমরা। দেখুন ফার্স্ট আমরা কি করলাম, একটা সুইটেবল টাইটেল দিলাম রিপোর্টের, কি, কান্ট্রি ওয়াইড প্রোটেস্ট এগেনস্ট এনআরসি অ্যান্ড সিএএ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখুন তারপরে রিপোর্টের যে ফরম্যাট, সেই ফরম্যাট আমরা মেনটেন করলাম। তারপরে দেখুন কি লেখা হচ্ছে, ফার্স্ট যে প্যারাগ্রাফটা রিপোর্টে, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, সেখানে আমরা খুব সংক্ষেপের মধ্যে বিষয়টাকে তুলে ধরবো। ঠিক আছে, একদম সংক্ষেপে পুরো বিষয়টাকে তুলে ধরবো। দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে, অন দি নাইট অফ ডিসেম্বর 11, 2019 ইন্ডিয়াস পার্লামেন্ট পাসড আ নিউ ল। ঠিক আছে, ইন্ডিয়ার পার্লামেন্ট এই সময়ে, এই তারিখে কি করে, একটা নিউ ল তারা পাস করে। কি বলা হয়েছে তাতে, গ্রান্টিং সিটিজেনশিপ টু রিলিজিয়াস মাইনরিটিস। ঠিক আছে, রিলিজিয়াস যে মাইনরিটিস আছে তাদের সিটিজেনশিপটাকে গ্রান্ট করা হচ্ছে ফ্রম 3 নেবারিং কান্ট্রি, যারা কিনা আমাদের 3টে প্রতিবেশী দেশ থেকে এসছে তাদের। ঠিক আছে, দি নেক্সট ডে, পরের দিন, উইথ দি কনসেন্ট অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের সাইনের মাধ্যমে, হস্তাক্ষরের মাধ্যমে, ইট বিকেম ল ইন দি এন্টারিটি, মানে সেটা আইনে পরিণত হয়। ঠিক আছে, বাট অলমোস্ট, কিন্তু ইমিডিয়েটলি দেয়ার ওয়্যার স্ট্রং প্রোটেস্ট অ্যাক্রস দি কান্ট্রি এগেনস্ট দি সিএএ অর কন্ট্রোভার্সিয়াল সিটিজেনশিপ ল। কিন্তু এই যে কন্ট্রোভার্সিয়াল যে সিটিজেনশিপ ল, এইটার বিরুদ্ধে কিন্তু তারপরের দিন থেকে কি হয়, প্রোটেস্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা একদম সংক্ষেপে কি করলাম, পুরো যে বিষয়টা আমরা লিখতে চলেছি, সেই বিষয়টা, মানে সেই রিপোর্টটার একদম সংক্ষিপ্ত একটা বিষয় আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার রিপোর্টের যে মেন প্যারাগ্রাফ, সেটা দেখুন, মিডল যে প্যারাগ্রাফটা, সেটাকে কিভাবে করা হচ্ছে দেখুন। এখানে বলা হচ্ছে, অ্যাট আ টাইম ওয়েন ইস্যুস সাচ অ্যাজ
employment and inflammation are getting worse across the country, মানে যে সময় কিনা এমপ্লয়মেন্ট এবং ইনফ্লেমেশন মানে এমপ্লয়মেন্ট যেটা মানে সেইটা এবং ইনফ্লেমেশন যেটা সেটা কিনা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে সময় অ্যাক্রস দি কান্ট্রি, সেই সময় কি হচ্ছে, সেই সময় কি হলো, দি সিএএ অ্যান্ড এনআরসি আর এনঅ্যাক্টেড। সেই সময় কিন্তু এই সিএএ আর এনআরসি কিন্তু এনঅ্যাক্টেড করা হয়, কার্যকরী করা হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছে? আচ্ছা, তারপরে কি বলছে দেখুন, সিন্স দি ল ওয়াজ পাসড বাই পার্লামেন্ট, মানে যখন থেকে এই লটা পার্লামেন্টে পাস করা হয়, প্রোটেস্ট হ্যাভ erupted in virtually all parts of country, মানে তখন থেকেই অল পার্টস অফ কান্ট্রিতে প্রোটেস্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, demonstrators attacked railway stations and government buses, মানে ডেমনস্ট্রেটর যারা তারা কি করে, তারা রেলওয়ে স্টেশন আর গভর্নমেন্ট যে বাসগুলো সেগুলোকে অ্যাটাক করা শুরু করে, অ্যাজ ওয়েল অ্যাজ ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন অ্যাক্রস দি কান্ট্রি, সেই সঙ্গে কি হয়, সারা কান্ট্রি জুড়ে ধ্বংসলীলা চলতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার হলো? প্রোটেস্টেটার্স মানে যারা প্রোটেস্ট করছিল তারা সেট ফায়ার টু মেনি ট্রেনস অ্যান্ড বাসেস, তারা ট্রেন এবং বাসে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়, অ্যান্ড ইভেন রেলওয়েজ ওয়্যার ড্যামেজড আ লট, মানে রেলওয়েজ কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, মানে প্রোটেস্টের ফলে কি হচ্ছে সেগুলো কিন্তু আমরা লিখছি। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, ইট ইজ অ্যাট দিস টাইম দ্যাট, মানে যে সময় কিনা কি হয়েছে, লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট অফ মেনি পলিটিক্যাল পার্টিস, মানে লিডার্স থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাকর্মী যারা আছে তারা কি করছে, হ্যাভ টেকেন টু স্ট্রিটস, তারা রাস্তায় বেরিয়েছে, টু অপোজ দি সিইএ বাই ইস্যুইং আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়মেন্টকে কেন্দ্র করে তারা সিইএ এর বিরুদ্ধে কিন্তু প্রোটেস্ট করা শুরু করেছে রাস্তায় নেমে। ঠিক আছে, দি এম ইজ টু প্রোটেস্ট থ্রু মিটিংস অ্যান্ড প্রসেশনস উইথ দি ইয়াং জেনারেশন বাই দেয়ার সাইড, মানে তারা তাদের নিজেদের দিকে ইয়াং জেনারেশনকে রেখে কি করছে, প্রোটেস্ট করা শুরু করেছে বিভিন্ন রকম মিটিং মিছিলের মাধ্যমে। ঠিক আছে, তারপর কি বলছে দেখুন, স্ট্যাটিস্টিক্স শো দ্যাট দি কান্ট্রিজ জিডিপি ইজ অ্যাট বটম, মানে সমীক্ষা বলছে যে কান্ট্রির যে জিডিপি সেটা কিন্তু একদম তলিয়ে আছে, তলানিতে আছে। আনএমপ্লয়মেন্ট ইজ দি হাইয়েস্ট ইন লাস্ট 45 ইয়ার্স, মানে আনএমপ্লয়মেন্ট যেটা সেটা কিন্তু এই লাস্ট 45 ইয়ার্সে কিন্তু সব থেকে বেশি দেখা দিয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখুন, দি প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন মার্কেট ইজ আনবিয়ারেবল, মানে মার্কেটে যে সমস্ত এসেন্সিয়াল কমোডিটিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু দাম কিন্তু মানে অসহনীয় একটা দাম। ঠিক আছে, দি কান্ট্রিজ ইকোনমি হ্যাজ বিন লস্ট ইন দি মিডস্ট অফ টার্মোয়েল উইথ এনআরসি সিএএ, মানে এনআরসি সিএএ এর যে টার্মোয়েল, এর যে ডামাডোল, তাতে কিন্তু কান্ট্রিজ যে ইকোনমি সেটা কিন্তু ভেঙে পড়েছে। তারপর কি বলছে, উইথ দি এনআরসি অ্যান্ড সিএএ মুভমেন্ট, মানে এই যে এনআরসি সিএএ মুভমেন্ট, এই মুভমেন্টে কি হয়েছে, political parties and young student leaders have also taken to the streets, তারাও কি পলিটিক্যাল পার্টিদের সাথে সাথে যারা যুব ছাত্র নেতা তারাও কি করেছে, রাস্তায় নেমেছে উইথ আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়মেন্টকে কেন্দ্র করে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, তারপরে বলা হচ্ছে দে ডিম্যান্ডেড, তারা কি ডিম্যান্ড করেছে, তারা ডিম্যান্ড করেছে যে এনআরইউ, এই এনআরইউটা কি সেটা বলা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এইটা শুড বি ইন্ট্রোডিউসড, মানে এইটা ইন্ট্রোডিউস করা দরকার ইন দি হোল কান্ট্রি, পুরো কান্ট্রিতে, নট এনআরসি, মানে এনআরসি না এনাক্ট করে কি এনাক্ট করা দরকার, সেটা হচ্ছে এনআরইউ, মানে কি ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে তাদের এটা বক্তব্য। আর কি বক্তব্য, সিমিলারলি দে হ্যাভ ডিমান্ডেড দি ইন্ট্রোডাকশন অফ ইউএবি, এই ইউএবিটা কি, ইউএবিটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট অ্যাবলিশন অ্যাক্ট, মানে আনএমপ্লয়মেন্ট অ্যাবলিশন অ্যাক্ট, এইটা কিন্তু প্রণয় করা দরকার ইনস্টিড অফ সিএএ, সিএএর না করে ইউএবি করা দরকার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আমরা মেন প্যারাগ্রাফটা, রিপোর্টের যে মেন প্যারাগ্রাফ সেখানে কিন্তু মূল বিষয়বস্তু তুললাম। অনেক রকমভাবে প্রোটেস্ট হয়েছে, পুরো জিনিসটা লেখা অসম্ভব ব্যাপার, কারণ আমাদের ওয়ার্ড লিমিটস আছে, সেই জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলোকে আমরা এর মধ্যে তুলে ধরলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এইবারে আমাদের যে রিপোর্টের যে লেস ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা আমরা থার্ড প্যারাগ্রাফে দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দি প্রেস রিপোর্ট অনুযায়ী মেনি স্টেট গভর্নমেন্টস হ্যাভ অ্যানাউন্সড দ্যাট, তারা কি অ্যানাউন্স করেছে, তারা অ্যানাউন্স করেছে যে দে উইল নট অ্যালাউ দি সিএএ অর এনআরসি
টু বি ইন্ট্রোডিউসড ইন দেয়ার স্টেটস, মানে তারা কি করেছে, তাদের স্টেটে কিন্তু এই এনআরসি বা সিইএটাকে কিন্তু লাগু করতে দেবে না, এটাই তারা ঘোষণা করেছে বিভিন্ন স্টেট গভর্নমেন্টস। ঠিক আছে, দি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ডিপ্লয়েড মেনি আর্মড ফোর্সেস টু কন্ট্রোল দি ভায়োলেন্ট সিচুয়েশন। এই যে ভায়োলেন্ট সিচুয়েশন চলছে সেটাকে কি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক আর্মড ফোর্স তারা ডিপ্লয় করেছে এই ভায়োলেন্ট সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কীভাবে করলাম। তাহলে আপনারা কি করবেন, এটাকেই কপি করতে হবে বা এরকম কিছু নয়, আপনাকে কিন্তু নিজের থেকে লিখতে হবে, পুরো বিষয়টাকে কি বলতে চাইছে, কি বলতে হবে, আপনাকে ইনফরমেশন গ্যাদার করবেন, তারপরেই কিন্তু বিষয়টা সম্পর্কে নিজের থেকে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে রিপোর্ট যে প্রসেসটা, এই রিপোর্ট প্রসেসটা আমরা এখানে কমপ্লিট করলাম। পরবর্তী আমাদের আরেকটা সারাংশ ছিল, দেখুন কি ছিল সেটা। এটা আপনারা ভিডিওটাকে পজ করে পড়বেন, কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে কি দেখুন, এটা অনেকটা একটা বড় প্রসেস, কিন্তু এই প্রসেসটাকে আপনারা ভিডিওটাকে পজ করে পড়ুন, এখানে কিন্তু অনেক উপমা আছে, অনেক উদাহরণ আছে, বুঝুন কি বলতে চাইছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছে এখানে। এখানে কি বলতে চাইছে, আপনি যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে বলতে চাইছে যে বাংলা সাহিত্য পাঠ, এই বাংলা সাহিত্য পাঠের গুরুত্ব মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে সেটাই কিন্তু বলছে, তাই না। বাংলা সাহিত্য তার জনপ্রিয়তা অবশ্যই বজায় আছে, এবং বাংলা সাহিত্য পাঠের যে গুরুত্ব সেটা মানব জীবনে কিন্তু অপরিসীম। এবং কি লেখক, এখানে কিন্তু অনেক লেখকের নাম বলেছে দেখুন, সেই লেখকগুলোকে আপনাকে অত কিছু না বলে আপনাকে কিন্তু এরকমভাবে লিখতে হবে কি, লেখক তার সাহিত্যের মধ্য দিয়ে কি করে, সাহিত্যের মাধ্যমে মানবের যে চরিত্র বা মানব চরিত্র এবং মানব জীবনযাত্রার যে ঘটনা সেগুলো কিন্তু তার লেখনীর মাধ্যমে কি করে প্রতিফলন ঘটিয়ে থাকে। এবং দৈনন্দিন জীবনে মানুষ তার নিঃসঙ্গতা, নিরাশা, মানসিক অশান্তি এইসবের মধ্যে যখন ভারাক্রান্ত অবস্থায় থাকে, তখন বাংলা সাহিত্যই কিন্তু তাকে সেই সমস্ত কন্ডিশনগুলো থেকে বেরিয়ে আসার জন্য হেল্প করে থাকে। ঠিক আছে, লেখক তার লেখনীর কারুকার্যের ফলে কি করতে পারে, একটা পাঠক যে বাংলা সাহিত্য পাঠ করে সেই পাঠকের অন্তরের মধ্যে সীমাহীন যে আনন্দ, সেই সীমাহীন আনন্দ দ্রুত সঞ্চার করতে পারে, ফলে সে নতুন করে আবার পুনরুজ্জীবিত হয় এবং নতুন করে সে বাস্তবের যে জনস্রোত বা বাস্তবের যে কম্পিটিশন লেভেল সেখানে কিন্তু সে মিশে যেতে পারে, এটাই বলতে চাইছে, তাই না। দেখুন আমরা কিভাবে এটাকে করছি। ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেওয়া দরকার, কিভাবে দেওয়া হচ্ছে দেখুন টাইটেলটা। দেখুন টাইটেলটা কি দিলাম, কি বাংলা সাহিত্য পাঠের গুরুত্ব। ঠিক আছে, এইভাবে আমরা টাইটেলটা দিলাম। দেখুন এবার আনসারটা কিভাবে করা হচ্ছে, দেখুন আনসারটা এইভাবে করলাম, দেখুন বাংলা সাহিত্যের জনপ্রিয়তা ও বাংলা সাহিত্য পাঠের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তারপরে কি বলছে, লেখক তার সাহিত্যের মধ্যে মানব চরিত্র ও মানব জীবনযাত্রার প্রতিফলন ঘটিয়েছে। দৈনন্দিন জীবনের নিঃসঙ্গতা, নিরাশা ও মানসিক অশান্তি থেকে মুক্তি দিতে বাংলা সাহিত্য সিদ্ধ হস্ত, এখানে সিদ্ধান্ত নয় সিদ্ধ হস্ত হবে। ঠিক আছে, বাংলা সাহিত্য সিদ্ধ হস্ত। ঠিক আছে, লেখক তার লেখনীর কারুকার্যের বলে পাঠকের অন্তরে সীমাহীন আনন্দ সঞ্চারিত করে, যা তাকে পুনরুজ্জীবিত করে তোলে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করতে হচ্ছে। যেহেতু এটা একটা অনেকটা বড় প্রসেস, আপনাকে কিন্তু পড়তে একটু সময় লাগবে, এবং পড়ার পরে যে উদাহরণগুলো এখানে উপমাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তারপরে যে বিষয়টা আপনি বুঝলেন সেই বিষয়টা অনুযায়ী আপনি যে ব্রেন ম্যাপ তৈরি করলেন সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, একটা সুইটেবল টাইটেল দিতে হবে, তারপরে যেটা আপনি বুঝেছেন সেই বিষয়টাই নিজের ভাষায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এই ক্লাসটা আমরা এখানে কমপ্লিট করলাম। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর 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 মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন এত উদ্যম দিয়ে কি করতে পারবো, নতুন করে প্রতিদিন এত উদ্যম দিয়ে নতুন করে ভিডিও বানাতে উদ্যমী হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।